আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদ শুরু করার আগে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও ৪ কমিশনারের সাক্ষাৎ। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ, দল উল্লেখ না করে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। চিকিৎসায় রেসপন্স করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। লন্ডন নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর। নির্দেশ অমান্যে টেক প্রতিষ্ঠানকে দিতে হবে $৫০ মিলিয়ন জরিমানা। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ, মেরু ঘূর্ণির পরিবর্তনে ১৫টির বেশি অঙ্গরাজ্যে হিম শীতল পর্যায়ের তাপমাত্রা। এবং নিউ জার্সির আটলান্টিক সিটিতে প্রবাসী বাঙালিদের মিলন মেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আড্ডা ও স্মৃতিচারণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিব বলেছেন, ইসির গেজেট অনুযায়ী ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে, তবে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত বিষয়ে কোর্টের রায়ের কপি হাতে পেলে করণীয় নির্ধারণ হবে। নাজিব বেগের রিপোর্ট। প্রথমবারের মতো একসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি ও তফসিল সম্পর্কে জানাতে বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নাসির উদ্দিন কমিশন। বিকাল ৪টার কিছু আগে নির্বাচন ভবনে তফসিলের ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে নির্বাচন কমিশন সচিব কথা বলেন তফসিল ইস্যুতে। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দেবেন। সংসদীয় আসনের সীমানা নিয়ে উচ্চ আদালতের রায়ের বিষয়েও ইসির অবস্থান তুলে ধরেন তিনি। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে। তফসিল কালকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। দুটি নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জ হলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চায় কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা উপদেষ্টা পরিষদে ছিলেন। বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। প্রেস সচিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা আমার কোর্ট, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য AZM জাহিদ হোসেন। বুধবার রাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশি বিদেশি চিকিৎসকরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার রাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং। বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 27 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সময় তার দল ও মেডিকেল বোর্ডের তরফে সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে। আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বুধবার রাতে জানান, বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি বিদেশি চিকিৎসকরা কাজ করছেন। সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা সেটি উনি পেতে পারেন, সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে। ধন্যবাদ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদের যাত্রা শুরু হয় শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর রচিত ছোট কাকু সিরিজের বই পররাষ্ট্র উপদেষ্টাকে উপহার হিসেবে তুলে দেন চ্যানেল আই এর খায়রুল ইসলাম তুফান। এই সময় পররাষ্ট্র উপদেষ্টা প্রবাস সংবাদের প্রশংসাও করেন। বাংলাদেশে একটা বিরাট সংখ্যক মানুষ প্রবাসে থাকেন এবং আমরা জানি যে প্রবাসীদের বিরাট অবদান আছে বাংলাদেশের অর্থনীতিতে শুধু নয়, প্রবাসীদের যে রেমিটেন্স এবং ফলে যে অর্থনীতির অবদান এটা একটা ডিস্ট্রিবিউটিভ আসপেক্ট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টাকাটা কিন্তু প্রতি গ্রামে গ্রামে এটার অংশ পৌঁছে যাচ্ছে, আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না আলাদাভাবে এটার জন্য। আমি আশা করব যে এটাতে শুধু খবর হিসাবে আসবে না বা এখানকার মানুষই কথা বলবে না, প্রবাসী যারা আছেন তারাও কথা বলতে পারবেন এবং তাদের ভিউ সরাসরি আপনারা এখানে প্রচার করতে পারবেন, তাদের মতামত। এরকম একটি অনুষ্ঠান শুরু করার জন্য আসলে চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। এই প্রথম কোনো দেশ এই ধরনের নিষেধাজ্ঞা জারি করল। কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ না মানলে 50 মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পর্যন্ত গুনতে হবে জরিমানা। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। নতুন আইন অনুযায়ী অস্ট্রেলিয়ায় 10টি বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউব সহ এসব প্ল্যাটফর্মকে নতুন আইনটি বাস্তবায়ন করতে হবে। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন এ আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া সরকার। Our nation has faced. It's a profound reform which will continue to reverberate around the world in coming months to assist
not just this generation but generations to come. কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে প্রায় 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হবে। Our kids that we've lost haven't died in vain, because today they'll be looking down, very proud of the work that we've all done. অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো। তবে অভিভাবক ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও আবেগঘন ধর্মীয় স্থাপনাগুলোর একটি বাবরি মসজিদ। দীর্ঘ সময় ধরে এই মসজিদ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, রক্তাক্ত সহিংসতা ও দীর্ঘ আইনি লড়াই। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ আবারও আলোচনায়। নতুন বাবরি মসজিদের কথা জানাচ্ছেন তাসফিয়া মুস্তফা। ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও আবেগঘন ধর্মীয় স্থাপনাগুলোর একটি বাবরি মসজিদ। 500 বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, রক্তাক্ত সহিংসতা ও দীর্ঘ আইনি লড়াই। আজকের এক্সপ্লেইনারে জানব বাবরি মসজিদের জন্ম, বিরোধ, ধ্বংস, আইনি লড়াই, রাম মন্দির নির্মাণ এবং নতুন বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে নতুন রাজনীতি। 1528 সালে মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যার সূর্যু নদীর তীরে নির্মাণ করেন একটি বিশাল স্থাপনা, যা পরে বাবরি মসজিদ নামে পরিচিত হয়। তবে 1853 সালে প্রথমবারের মতো হিন্দুদের একটি অংশ দাবি তোলে যে অযোধ্যার এই স্থানটিতে ভগবান রামের জন্মস্থান। এই দাবি কেন্দ্র করে হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ প্রশাসন উভয় সম্প্রদায়ের জন্য উপাসনার স্থান আলাদা আলাদা করে দেয়, যাতে সংঘাত এড়ানো যায়। ব্রিটিশরা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার পর 1949 সালের 22 ডিসেম্বর গভীর রাতে অযোধ্যার বাবরি মসজিদের ভেতর হঠাৎই রাম সীতার মূর্তি দেখা যায়। কে বা কারা এই মূর্তি স্থাপন করেছিল তা আজও স্পষ্ট নয়। তবে হিন্দু সংগঠনগুলো এই ঘটনাকে অলৌকিক বলে ঘোষণা করে এবং সেখানে পূজার দাবি তোলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসন মসজিদের মূল দরজায় তালা লাগিয়ে দেয় এবং মুসলমানদের প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। 1950 সালে হিন্দু পক্ষ পূজার অধিকার নিশ্চিত করার জন্য মামলা করে। 1961 সালে মুসলিম ওয়াকফ বোর্ড মসজিদের সম্পূর্ণ মালিকানা পুনরুদ্ধারের জন্য আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘ টানাপোড়েনের পর 1986 সালে আদালত মসজিদের তালা খুলে হিন্দুদের পূজা করার অনুমতি দেয়। এই সিদ্ধান্তের ফলেই বিরোধ নতুন মাত্রা পায় এবং ধীরে ধীরে এটি ধর্মীয় প্রশ্ন থেকে সরে গিয়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1990 সালে বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে শুরু হওয়া রথযাত্রা আন্দোলনকে জাতীয় পর্যায়ে প্রবল উত্তেজনার দিকে ঠেলে দেয়। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। অযোধ্যায় জড়ো হয় 1.5 লাখেরও বেশি কর সেবক বা হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবক কর্মীরা। কয়েক ঘন্টার ব্যবধানে হিন্দুত্ববাদীরা ষোড়শ শতকে নির্মিত ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে ফেলে। মসজিদ ধ্বংসের ঘটনার পরপরই ভারত জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। কয়েক হাজার মানুষ প্রাণ হারায়, যাদের বড় অংশই ছিলেন মুসলমান। বাবরি মসজিদ ধ্বংসের পর শুরু হয় দীর্ঘ ও জটিল আইনি লড়াই। দীর্ঘ 134 বছরের আইনি লড়াই শেষে 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, বিতর্কিত জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে এবং মুসলমানদের জন্য অন্যত্র 5 একর জমিতে নতুন মসজিদ নির্মাণের ব্যবস্থা করা হবে। 2024 সালে অযোধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় উদ্বোধন করা হয় রাম মন্দির। এটি দাঁড়িয়েছে সেই স্থানে যে স্থানে একসময় ছিল 500 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ।
বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ আবারও রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির। প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মাণ পরিকল্পনায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের ঐতিহাসিক দিনেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৪০,০০০ মানুষ। স্থানীয় অনলাইনের অনুদান থেকে ইতিমধ্যে সংগ্রহ হয়েছে বেশিরভাগ রুপি। নগদে গণনা করা হয়েছে প্রায় ১,১০,০০,০০০ রুপি। এই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। বিজেপি ও কংগ্রেস সমালোচনা করেছে, তৃণমূল কংগ্রেস হুমায়ুনকে বহিষ্কার করেছে। এছাড়া হাইকোর্টে পিটিশন দায়ের করা হলেও আদালত সরাসরি হস্তক্ষেপ না করে রাজ্য সরকারের উপর পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব রেখেছে। হুমায়ুন কবির দাবি করেছেন ৩ বছরের মধ্যেই নতুন বাবরি মসজিদ নির্মাণ সম্পন্ন হবে। বিতর্কের শুরু 1853 সালে হলেও 2025-এ এসেও বাবরি মসজিদ নামটি ইতিহাসের তীব্র আলোচনার বিষয়। ইতিহাস সবসময় অতীতের গল্প নয়, কখনো কখনো তা বর্তমানকেও ঢেলে সাজায়। বাবরি মসজিদের ইতিহাস যেন তারই জীবন্ত উদাহরণ। যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। মেরু ঘূর্ণির পরিবর্তনে 15টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিম শীতল পর্যায়ে নেমে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন এই অস্বাভাবিক ঠান্ডা ঢেউ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। যুক্তরাষ্ট্রের বিশাল অংশ তীব্র তুষারঝড়, বরফ এবং হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত, যা এই হলিডে মৌসুমে জনজীবন, বিদ্যুৎ সরবরাহ ও ভ্রমণকে ব্যাহত করছে। দ্য ওয়েদার চ্যানেল সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ডিপ ফ্রিজ আর্কটিক বায়ু দেশ জুড়ে তীব্র ঠান্ডার সৃষ্টি করছে। ধারাবাহিক ক্লিপার সিস্টেম যুক্তরাষ্ট্রের উত্তরাংশ এবং পূর্বাঞ্চলে আরও শীতল বায়ু নিয়ে আসছে। আগামীতে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। With the season and all of the holiday shopping, we're just praying for a smooth transition. It's very cold out here outside Atlantic City, and it's really extreme weather. It's a cold blowing and making it very hard for people out here to stay out here on the streets. শৈত্যপ্রবাহের কারণে প্রবাসীদের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। যারা গণপরিবহনের উপর নির্ভরশীল তাদের যেন ভোগান্তির শেষ নেই। তীব্র ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কষ্টের তীব্রতা বেশি শিশু এবং বয়স্কদের জন্য। ঠান্ডা, মানুষজন খুব একটা বের হচ্ছে না, ব্যবসা বাণিজ্য একটু স্লো যাচ্ছে, বাইরের ওয়েদার খুব একটা ভালো না, সবাই বাসা বাড়িতে থাকছে, কেনাকাটা খুব কম। Okay, this winter 2025 here in Atlantic City has been extremely cold. It's too cold to come out and do everything that we need to do, handle personal business, pay bills. গবেষণা বিজ্ঞানী জুডা কোহেন জানিয়েছেন, আসল শৈত্যপ্রবাহ আঘাত হানবে মধ্য ডিসেম্বরে। আমেরিকা জুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমে আসুক, ঠান্ডার প্রকোপ থেকে রাহে পাক মানুষ, আবার বৃদ্ধ বনিতা বেঁচে থাকো উষ্ণতার ছোঁয়ায়, এটাই সবার কামনা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হতাহত দুইজনই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সন্দেহভাজন যাকে গ্রেফতার করা হয়েছে সে শিক্ষার্থী নয়। কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো মন্তব্য করেনি। নিউ জার্সির আটলান্টিক সিটিতে হয়েছে প্রবাসী বাঙালিদের মিলন মেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা একসঙ্গে হয়েছেন স্মৃতিচারণে, আড্ডায়, আনন্দে। আটলান্টিক সিটি সংলগ্ন একটি হোটেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অ্যালামনাই অফ নিউ জার্সির মিলন মেলায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন স্যাম রিয়া। 7 ডিসেম্বর রোববার আটলান্টিক সিটি সংলগ্ন ট্রাভেলার্স হোটেলে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অফ নিউ জার্সি ইউএস-এর বার্ষিক পুনর্মিলনী ও মিলন মেলা। শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসা এই অ্যালুমনাইরা যেন ফিরে পেয়েছিলেন তাদের ছাত্র জীবনের সেই সোনালী দিনগুলিতে। ক্যাম্পাসে পাহাড়, শাটল ট্রেন, শহীদ মিনার এইসব নিয়ে চলে স্মৃতিচারণ। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের ছাত্র জীবনের নানা মজার ও আবেগঘন মুহূর্ত শেয়ার করেন একে অপরের সাথে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার উদ্দেশ্য হলো যে আমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা আছেন তাদের সবাইকে একটা পতাকার মধ্যে নিয়ে আসার জন্য, সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার জন্য। আটলান্টিক সিটি এবং আটলান্টিক কাউন্টিতে যে সমস্ত চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইয়েরা এবং বোনেরা বা স্টুডেন্টরা যারা পড়তেন, আমরা যখন প্রতিষ্ঠা লগ্নে যখন শুরু করেছি আমরা দেখেছি যে আমাদের 32 মেম্বার ছিল যিনারা প্রত্যেকেই চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং মাস্টার্স করা। যেহেতু মাস্টার্স করেছে সেহেতু আমরা ভাবলাম যে আমরা একটু ডিফারেন্ট ইউনিক একটা সংগঠন তৈরি করি। অনুষ্ঠানে নৈশভোজের পাশাপাশি প্রতিটি অ্যালুমনাইকে স্মারক হিসেবে জ্যাকেট ও ব্যাগ উপহার দেওয়া হয়। দেশ থেকে হাজার মাইল দূরে হলেও আজ এখানে যেন বাংলাদেশের এই এক টুকরো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আর সংস্কৃতির সেতুবন্ধন তৈরি হয়েছে এই পুনর্মিলনীতে। আটলান্টিক সিটি, নিউ জার্সি থেকে সাম্ব্রিয়া, চ্যানেল আই। সব শেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও 4 কমিশনারের সাক্ষাৎ। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ, দল উল্লেখ না করে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। চিকিৎসায় রেসপন্স করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। লন্ডন নেয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর। নির্দেশ অমান্যে টেক প্রতিষ্ঠানকে দিতে হবে $50 মিলিয়ন জরিমানা। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ, মেরু ঘূর্ণির পরিবর্তনে 15টির বেশি অঙ্গরাজ্যে হিম শীতল পর্যায়ে তাপমাত্রা। এবং নিউ জার্সির আটলান্টিক সিটিতে প্রবাসী বাঙালিদের মিলন মেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আড্ডা ও স্মৃতিচারণ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।